আইনগত আজকে একটা মামলা আপনারা করেছেন, মানে আপনি আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে দীঘা মন্দির না এরকম একটা কিছু, তো কি ব্যাপারে মামলাটা করেছে যদি একটু বলেন। মামলাটি দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। এখানকার যিনি দায়িত্বে আছেন অমিয় সরকার। মামলার বিষয়বস্তু হচ্ছে যে ভারতীয় সনাতনী বা হিন্দুদের যে বিশ্বাস রীতিনীতি আছে তার উপর বেশ করে সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিকে চারটি ধাম আছে। তার একটা হচ্ছে উত্তরাখণ্ডে একটা, যেখানে বিষ্ণুর বসবাস। গুজরাটে একটা আছে উত্তরাখণ্ডে, যেটা সেটা হচ্ছে বদ্রীনাথ। তারপরে আপনার চলে যাবেন দ্বারকাতে গুজরাটে, সেখানে শ্রীকৃষ্ণের রাজত্ব ছিল, সেই জন্য সেখানে শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। এছাড়া হচ্ছে আমার পুরীতে আছে, পুরীতেও জগন্নাথের যে ধাম সেটা ধরেই নেওয়া হয় কৃষ্ণের আর একটা রূপ। আর আপনার শিবের আছে, সেটা হচ্ছে আপনার রামেশ্বর, সেটা তামিলনাড়ুতে। এই চারটে জায়গাকে বেশ করেই হিন্দুরা বিশ্বাস করে এবং তার উপরেই সনাতনী ধর্ম নির্ভর করে বা বিশ্বাস করে এটাকে। তার বাইরে আপনি যদি আরো ধাম বাড়িয়ে দেন আপনার খেয়াল খুশি মতো, আপনি কোনো ধর্মীয় আচার রীতিনীতিকে এইভাবে পরিবর্তন করতে পারেন না। তার উপরেই হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের মামলা। এবং ঠাকুরের নাম করে যেভাবে ভোগ বলে যেটা দোকান থেকে বিতরণ হচ্ছে, রেশন থেকে বিতরণ হচ্ছে, এবং কিছু কিছু দোকানদার বলেছে, তার স্টেটমেন্ট আছে, সেটা তারা দেখেছেন, যে তারা বলছে এটা আমার দোকানে মিষ্টির দোকান, এখানে হালাল খাবার পাওয়া যায় এবং এই প্রসাদ হচ্ছে হালাল প্রসাদ। তো হারাম এবং হালাল দুটোই হচ্ছে ইসলাম ধর্মের ব্যাপার, এর সঙ্গে হিন্দুর কোনো রকম সম্পর্ক নেই। এবং হালাল প্রসাদ কেন হিন্দুরা খাবে বা নেবে, এই দুটো জায়গাতেই হচ্ছে আপত্তি। তার উপরে বেশ করে মামলা ফাইল করা হয়েছে। আজকে সকালবেলায় কোর্টের কাছে মেনশন করা হয়েছিল, কোর্ট বলেছে তুমি মামলা ফাইল করে এসো। বলছি আপনারা যেভাবে মামলা করছেন একের পর এক, মানে এই স্টেটের বিরুদ্ধে, তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান খাওয়া বন্ধ করে দিয়েছে। না, ওনার কি বন্ধ হয়েছে জানি না, তবে উনি যদি একটার পর একটা ভুল কাজ করেন তার জন্য তো আমরা কেউ দায়ী না। আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। এটা আমাদের সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্যই বলুন, আমরা স্বচক্ষে দেখে যেতে পারলাম যে আমার রাজ্যে একজন মুখ্যমন্ত্রী আছে, তিনি কখন কি বলেন, কখন কি করেন, এবং তার কাজকর্মের সঙ্গে সরকারি যে রীতিনীতি তার কোনো সম্পর্ক বিরাট কিছু নেই। সেই কারণে বারে বারে কোর্টে আসতে হয়, কোর্টের কাছে ধাক্কা খায়, পরাজিত হয়। এক্ষেত্রে তো আমাদের কিছু করণীয় নেই। উনি যদি আইন না মেনে চলেন সেক্ষেত্রে আমাদের কোর্টের দ্বারস্থ হতেই হয়, আমাদের কাছে লোকজনও আসে কোর্টের দ্বারস্থ হয়। সেটা উনার ব্যাপার, উনি রীতিনীতি মেনে চলবেন কি চলবেন না, কেন চলেন না, সেটা তো উনার ব্যাপার। বলছি বারবার করে আপনারা মামলা করছেন আর বারবার করে মুখ্যমন্ত্রীর বলা যেতে পারে গলায় মানে কানে জ্বর খাচ্ছেন, তারপরেও শুধরোচ্ছেন না, মানে এটা শুধরবে না। তো ব্যাপারটা হচ্ছে উনার বক্তব্য যে দোকান কাটা বলে একটা কথা আছে, তো সেই জায়গাটায় উনি ধরে নিয়েছেন যে কোর্ট যাই বলুক না কেন, যতই ভৎসনা করুক না কেন, আমার লক্ষ্য হচ্ছে সরকারে টিকে থাকা, আমার অনুগামী যারা তারা চুরি চামারি করে খাবে, তার জন্য যা যা করার দরকার করতে হবে। তাতে কে কাকে দু কথা বললো, গালাগালি দিল, চড় থাপ্পড় মারলো, এগুলো ভদ্রলোকের জন্য ঠিক আছে, যার মান সম্মান নেই তার কাছে এটা কোনো ব্যাপারই না। ভোটে জিতে আমরা দেখছি চকলেট বোমের জায়গায় সাথের বোম ফাটছে, তাতে মানুষ, তাতে একটা বাচ্চা মেয়ে মারা যাচ্ছে, কলেজের মতন এই রাজ্যে একাধিক আমারই করা মামলা, এনআইএ মামলা, সেই ক্ষেত্রে সবকটাই এনআইএ দিয়েছিল, এনআইএ চলছে, অ্যারেস্ট হয়েছে একাধিক, বীরভূম থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনআইএ হয়েছে, তারা অ্যারেস্ট হয়েছে। এই রাজ্যটা বারুদের উপর বসে আছে, কিন্তু সরকার ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। কোথা থেকে হঠাৎ বোম বেরিয়ে পড়ে জানে না সরকার, সরকারি পুলিশ আমলা যারা আছে তাদের মদতেই হচ্ছে। অনৈতিক কাজ কখনো সরকারি মদত ছাড়া হতে পারে না, এইটা বাংলাটা শুনে না। অন্যায় কাজ বা অন্যায়কারী যারা, তারা কখনোই সরকারের সঙ্গে না থেকে করতে পারে না। সমস্ত অপরাধী দেখবেন সেই জন্য সরকারের সঙ্গে থাকে।
অপরাধী কখনো বিরোধী পক্ষে থাকে না, অপরাধী সবসময় সরকারের পক্ষেই থাকে। কিন্তু আপনি যেভাবে মামলা করছেন, আমরা দেখেছি কিছুদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেম্বার আক্রমণ করা হয়েছে, এরপর আপনারটা হবে না তো? কার কি হবে এই ভেবে তো কিছু করার নেই, কার কি হবে না হবে, কে কি করবে না করবে। শুনুন, আপনি যখন এই কোশ্চেন করলেন, আপনাকে বলি, আমি যখন প্রথম মামলা করেছি না, তখন এই সরকারের 3 দিনের মাথায় শ্যামাপ্রসাদ গড়াই নামে একজনকে সাসপেন্ড করেছিল পিজি হসপিটালের বিখ্যাত ডাক্তার। উনার সেই মামলা প্রথম, তখন তখন সারা রাজ্যে তৃণমূলের মানে এখন যত বিরোধী পক্ষ আছে, যত লোক সমালোচনা করছে, সবাই তখন উনার পক্ষে ছিল। আর সিপিএম এর তখন যারা অরিজিনালি পার্টিটা করতো বা বিরোধী ক্ষমতায় ছিল, তারা তো সবাই সন্ন্যাস নিয়ে হাত জোর করে পালিয়ে গেছে। তখন থেকে আমি মামলা করছি। কে কি করবে না করবে, আপনি তো এই ভেবে কোনো কাজ করতে পারবেন না, কখন কি হবে, কে আসবে কে যাবে, এতে কার কি যাবে আসবে, অত ভেবে কাজ করা যাবে। আইনজীবী হিসেবে আইনজীবীর কাজ করুন। যদি আপনার উপর আক্রমণ হয় কি করবেন? যেহেতু বিকাশটা মানে এখন বড় লয়ার, তার উপর এটা কোনো কথা নয়, কে কার উপরে আক্রমণ করবে, আক্রমণ হলে তার ব্যবস্থা তখনকার মতো নেওয়া হবে, যখন যেমন পরিস্থিতি হবে তখন তেমন দেখা যাবে। আর আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, এই রিসেন্টলি যে রেপটা হলো কলেজের মধ্যে, সেখানে দেখা যাচ্ছে যে এফআইআর এ নাম দেওয়া হচ্ছে অক্ষর দিয়ে, মানে অ্যালফাবেট দিয়ে। মানে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আইনি প্র্যাকটিস করছেন, সেই জন্যই প্রশ্ন, তৃণমূলের একটা জায়গা থেকে বলা হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে পুলিশ করেছে, ওরা বাচ্চাও হতে পারে, যে কারণে পুরো নামটা প্রকাশ করা হয়নি। আপনি কি মনে করছেন? এটা একদম ভুল ব্যাখ্যা, এবং এটা একটা নতুন স্টাইল শুরু হয়েছে। এটা আমার ধারণা যারা মামলা করছে তারা কোর্টে গিয়ে যখন এটা দেখাবে, আবারও ধাক্কা খাবে। এটা একটা বড় ধরনের নাম লুকিয়ে রাখা বা নামটাকে না প্রকাশ করা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। সেটা কাদের জন্য? সেটা হচ্ছে নারী বা নাবালিকা যারা যারা ভিকটিম তাদের জন্য, যে আসামি তারটা নয়। আসামির নাম গোপন রাখতে হবে এটা কোথাও লেখা নেই, এটা এরা কায়দাও করছে, এটা টিকবে না। পুলিশ যুক্তি দিচ্ছে যে বাচ্চা বলে, মানে এইটা কতটা মানে? আমি আবারও কি বলছি, যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে, যে ছেলেটা ঘটনা ঘটিয়েছে, সে আজকের ঘটনা চক্রে ধরা পড়েছে বা তার সময় খারাপ চলছিল তাই। এছাড়া তার আগে সে দীর্ঘদিন ধরে নানা রকম অপরাধের সঙ্গে যুক্ত, তারপরেও তাকে কলেজে চাকরি দিয়েছে। সে তার জীবনে প্রথম ঘটনা এটা তা নয়, এর আগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বিভিন্ন থানায়। অথচ কখনো অ্যারেস্ট করেছে, তাড়াতাড়ি বেল করিয়ে দিয়েছে, কখনো পুলিশ তাকে সাইড করে দিয়েছে। পুলিশের সঙ্গে তার একটা, পুলিশের লেভেলের একটা স্তরের সঙ্গে তার ওঠা বসা আছে, নেতাদের সঙ্গে একটা স্তরে তার লেখা ওঠা বসা আছে। সেই কারণেই সে রাজনীতি করতে পেরেছে, সেই জন্যই সে ওখানে তার দাপট বজায় রাখতে পেরেছে। শেষ প্রশ্ন করছি একটাই, এটা হচ্ছে ধাম আর মন্দির নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এর কি অবসান করতে পারবে হাইকোর্ট? হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো আলটিমেট শেষ কথা তো বিচার ব্যবস্থাকেই করতে হবে, করতেই হবে, আমরা তো আশাবাদী, সেই জন্যই তো আমরা কোর্টের দ্বারস্থ। আবার একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে, আমরা আশা করছি।